জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদের শিরোনাম, জামায়াতের সঙ্গে এনসিপির দ্বন্দ্ব নাকি রাজনৈতিক কৌশল। আরও থাকছে, ছাত্ররা ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে বলছে ডক্টর মঈন খান। এরপর থাকছে, আওয়ামী লীগের কার্যালয় দখল করে জুলাই যোদ্ধার সাইনবোর্ড। আরও জানিয়ে দিব, সীমান্তে ঘাস কাটতে যাওয়া বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ। এবং সর্বশেষ থাকছে, ঈদুল আজহায় বাসের অগ্রিম টিকিট বিক্রি 16 মে। শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। জামায়াতের সঙ্গে এনসিপির দ্বন্দ্ব নাকি রাজনৈতিক কৌশল। এক মঞ্চে দাঁড়িয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন করলেও দাবি আদায় হওয়ার পরপরই প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়েছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই দুটি দল হঠাৎ কেন এই দ্বন্দ্বে জড়ালো, সেই প্রশ্ন সামনে আসছে। খবর বিবিসি বাংলার। সম্প্রতি এই দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে হয়ে ওঠে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের 2 স্ট্যাটাস ঘিরে। ওই দুটি স্ট্যাটাসের মধ্যে একটি স্ট্যাটাস দেওয়া কয়েক মিনিটের মধ্যে সেটি সরিয়ে ফেললেও অনলাইনে তার স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। উপদেষ্টা মাহফুজের পোস্টের এ নিয়ে এনসিপি ও তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাদের অনেককে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিতে দেখা গেছে। একই সঙ্গে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কর্মসূচিতে গোলাম আজমের নামে স্লোগান দেওয়া নিয়ে সমালোচনা করতেও দেখা গেছে। একই মঞ্চে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আন্দোলন করা দুটি দল হঠাৎ কেন প্রকাশ্যে বিরোধে জড়ালো, কিংবা এটি বিরোধ নাকি রাজনৈতিক কোনো কৌশল, সেসব প্রশ্ন উঠেছে। গত বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে আন্দোলন শুরু হয় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে। ওই রাতেই একে একে আন্দোলন যুক্ত হয় ছাত্র শিবির, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন সহ বেশ কিছু রাজনৈতিক ও ছাত্র সংগঠন। আন্দোলনের পরিসরে রাতেই বড় হলে গভীর রাতে যোগ দেয় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলটির শীর্ষ নেতারা। এই কর্মসূচিতে জনসমাগম বাড়াতে শুরু করলে পরের দিন শুক্রবার বিকেলে অবস্থান কর্মসূচির স্থান পরিবর্তন করে শাহবাগে নিয়ে যাওয়া হয়। ছাত্ররা ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে বলছে ডক্টর মঈন খান। ছাত্ররা দেশে পরিচালনার কঠিন দায়িত্ব নিয়ে ব্যর্থ হলে 18 কোটি মানুষ তথা বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, আমাদের কোনো চাওয়া পাওয়া নেই, একসময় দেশ পরিচালনা করেছি। আগামী দিনে যদি সুষ্ঠু ভোট হয়, দেশের জনগণ যাকে দায়িত্ব দেবে তারাই দেশ পরিচালনা করবে। ছাত্রদের যখন দায়িত্ব দেবে, ছাত্ররাই দেশ পরিচালনা করবে। তার জন্য ছাত্রদের সঠিক প্রস্তুতি নিতে হবে, সচেতন থাকতে হবে। বুধবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক বৃত্তি প্রদান ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ অনুষ্ঠান আয়োজন করে ঢাকা মহানগর সাংস্কৃতিক ফোরাম। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডক্টর আব্দুল মঈন খান বলেন, আজকে যারা নতুন প্রজন্ম তারাই আগামী দিনে বাংলাদেশ পরিচালনা করবে। গুরু দায়িত্ব পালনে সবাইকে সচেতন হতে হবে। মনে রাখতে হবে, এ দেশটি তোমাদের। আমরা এখন আছি, আমরা কিন্তু চলে যাবার পথে। আমাদের সময় কিন্তু প্রায় শেষ, আর তোমাদের সময় কিন্তু শুরু। কাজেই সেই কথা মনে রেখে তোমাদের প্রস্তুতি নিতে হবে। এখন যদি সময় নষ্ট করো, তাহলে 18 কোটি মানুষকে পরিচালনার দায়িত্ব যখন আসবে, তখন কিন্তু সঠিকভাবে পালন করতে পারবে না। তিনি বলেন, ছাত্রদের যে শক্তি, সেই শক্তি কিন্তু আমাদের নেই। সেই শক্তি আছে বলেই তারা সামনে এগিয়ে গেছে। জুলাই আন্দোলনের যে অর্জন, সেটি ছাত্রদের আমরা সেই কথা গর্বের সঙ্গে বলি। তবে বিগত 15 বছর সংগ্রাম করে এই অর্জনের পথ তৈরি করে দিয়েছিল বাংলাদেশের গণতান্ত্রিকগামী মানুষ। কাজেই গৌরবময় অর্জন ধরে রাখতে হবে। আওয়ামী লীগ কার্যালয় দখল করে জুলাই যোদ্ধার সাইনবোর্ড। ঠাকুরগাঁয়ে দীর্ঘ 10 মাস ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের জেলা পার্টির অফিসটি দখল করেছে জুলাই যোদ্ধা নামের একটি সংগঠন। বুধবার দুপুরে ঠাকুরগাঁও চৌরাস্তায় অবস্থিত জেলা আওয়ামী লীগের 3 তলা বিশিষ্ট কার্যালয় ভবনের দরজা খুলে ভেতরের আবর্জনা পরিষ্কার করে নিজেদের ব্যানার টানিয়ে দখলে নেয় সংগঠনটি। জুলাই যোদ্ধা সংগঠনের আহ্বায়ক রায়হান অপু জানান, আওয়ামী লীগ এখন যেহেতু কার্যক্রম নিষিদ্ধ একটি দল, তাই এ কার্যালয়ে আর দরকার নেই। এ ভবন শিক্ষার্থীদের জন্য জিমনোসিয়াম এবং সাংস্কৃতিক চর্চার আয়োজন করা হবে, যা যুব সমাজকে মাদক মুক্ত রাখতে সহায়তা করবে। এ সময় তার সঙ্গে সহকর্মী রুবেল ইসলাম, হাফিজুর সোহেল হোসেন সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সীমান্তে ঘাস কাটতে যাওয়া বাংলাদেশকে ধরে নিয়ে গেল বিএসএফ। ঠাকুরগাঁয়ের রানী শঙ্কল সীমান্তে ঘাস কাটতে যাওয়া এক বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বুধবার দুপুরে রানী শঙ্কল উপজেলার ধর্মগড় বিওপি সীমান্তর শূন্যরেখায় এ ঘটনা ঘটে। ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি নাগরিকের নাম আজিজুল হক। তিনি ওই উপজেলার শাহানাবাদ গ্রামের মর্তুজা ইসলামের ছেলে। ঠাকুরগাঁও 50 বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ ঢাকা পোস্টকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার দুপুর 1:50 ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কল উপজেলার বিজিবি 50 ব্যাটালিয়নের আওতাধীন ধর্মগড় বিওপি এলাকায় 4 জন বাংলাদেশি নাগরিক ঘাস কাটতে যান। এ সময় বিএসএফ একজনকে ধরে নিয়ে যায়। এ বিষয়ে ঠাকুরগাঁও 50 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ ঢাকা পোস্টকে বলেন, বাংলাদেশি নাগরিক সীমান্তে ঘাস কাটার জন্য গেলে বিএসএফ ধরে নিয়ে যায়। আমরা তাকে নিরাপদে ফেরত আনার জন্য সর্বোত্তক চেষ্টা চালাচ্ছি। বিএসএফ পতাকা বৈঠকে ওই বাংলাদেশিকে ফেরত দেওয়ার কথা আশ্বস্ত করেছে বলে জানিয়েছেন তিনি। ঈদুল আজহায় বাসের অগ্রিম টিকিট বিক্রি 16 মে। আসন্ন পবিত্র আজহা উপলক্ষে আগামী 16 মে থেকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এই টিকিট পাওয়া যাবে 29 মে থেকে ঈদের আগ পর্যন্ত। যাত্রার বাংলাদেশ বাস ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাশেক বলেন, আগামী 16 মে শুক্রবার থেকে বাসের মালিকরা অগ্রিম টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। এদিন থেকে যাত্রীরা একযোগে অনলাইনে ও কাউন্টার থেকে বাসের টিকিট কিনতে পারবেন। তবে অনেক পরিবহন এবার পুরোপুরি টিকিট অনলাইনে বিক্রি করবে। ঈদের সময় অতিরিক্ত ভাড়া আদায় প্রসঙ্গে তিনি বলেন, বিআরটি এর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়া হবে। তালিকার বাইরে বাড়তি ভাড়া নেওয়া যাবে না। সব মালিককে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এসি বাসের ভাড়া প্রসঙ্গে মালিক সমিতির এই নেতা বলেন, সরকার এসি বাসের ভাড়া নির্ধারণ করে দেয় না, ফলে মালিকরা তাদের গাড়ি কতটা বিলাসবহুল সেই অনুযায়ী একটা ভাড়া নির্ধারণ করেন। এবার আমরা মালিকরা এটি নিয়ে বসছি। এসি বাসের ভাড়া যেন সহনীয় পর্যায়ে রাখা হয় সে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।